হ্যালো ভিউয়ার্স, অচ্যুতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC9 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন, মুঘল জমিদার শ্রেণী বা মুঘল যুগের জমিদারি সত্ত্ব। এই প্রশ্নটি 10 নম্বরের যে কোশ্চেন অ্যান্সার, সেই অ্যান্সার নিয়ে আলোচনা করবো এই ভিডিওটিতে। দেখো, উত্তরটি তোমরা এইভাবে লিখবে। এই প্রশ্নটা দুভাবে আসতে পারে, মুঘল জমিদার শ্রেণী বা মুঘল যুগের জমিদারি সত্ত্ব। প্রশ্নটা কিন্তু একই, দুটি প্রশ্নর উত্তর একই হবে। উত্তরটা এইভাবে লিখবে, জমিদার শ্রেণী ছিল মুঘল সাম্রাজ্যের অন্যতম মূল স্তম্ভ এবং জমিদারদের সমর্থনের উপর মুঘল প্রশাসনকে অনেকাংশে নির্ভর করতে হয় বা হতো। মুঘল আমলে এই জমিদার শ্রেণীর সামাজিক অবস্থান সম্পর্কে জানার জন্য আমাদের বিশেষভাবে নির্ভর করতে হয় আবুল ফজলের আইন ই আকবরী গ্রন্থের উপর। ষোড়শ ও সপ্তদশ শতকের বিভিন্ন দলিল, দস্তাবেজ ইত্যাদি থেকেও মুঘল জমিদারদের সম্পর্কে নানা তথ্য জানা যায়। সাম্প্রতিক ভারতীয় ইতিহাসবিদ ও গবেষক ইরফান হাবিব, সতীশচন্দ্র, সৈয়দ নুরুল হাসান ও গৌতম ভদ্র প্রমুখ তাদের গ্রন্থ ও গবেষণাপত্রে এই শ্রেণীর উপর বিশেষ আলোকপাত করেছেন। তো এই ছিল প্রথম প্যারা। এরপরে সেকেন্ড প্যারা দেখো কি বলা হচ্ছে। অধ্যাপক গৌতম ভদ্রের মতে বিগত 500 বছর ধরে ভারতীয় কৃষি অর্থনীতি সরাসরিভাবে যে শক্তিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছিল, সেই শক্তির একটি প্রধান রূপ হলো জমিদার। জমিদারদের সংজ্ঞা দিতে গিয়ে অধ্যাপক ইরফান হাবিব তার অ্যাগ্রারিয়ান সিস্টেম ইন মুঘল ইন্ডিয়া গ্রন্থে লিখেছেন, আধুনিক ভারতীয় প্রয়োগে জমিদার বলতে বোঝায় জমির মালিক। তার মতে জমিদার শব্দটি প্রবর্তিত মুঘল আমলে। সৈয়দ নুরুল হাসান মুঘল সাম্রাজ্যে জমিদারদের অবস্থান শীর্ষক প্রবন্ধে বলেছেন যে জমিদার শব্দটি মুঘল আমলেই চালু হয় এবং ক্ষমতাশালী, স্বাধীন ও সরাট সর্দার থেকে শুরু করে গ্রাম অঞ্চলে ক্ষুদ্র ও মধ্য স্বত্বভোগী পর্যন্ত বিভিন্ন ধরনের উত্তরাধিকারের স্বার্থ বোঝাতে জমিদার শব্দটির ব্যবহৃত হতো। সম্রাট আকবরের আমল থেকে জমিদার বলতে এক শ্রেণীর ভূমধ্যকারীকে বোঝাতো। অধ্যাপক গৌতম ভদ্র মুঘল আমলের কৃষি অর্থনীতি ও কৃষক বিদ্রোহ গ্রন্থে লিখেছেন, মুঘল আমলে রাজস্ব সম্পর্কিত দলিলে জমিদার কথাটির সাথে মালিক কথাটির ব্যবহার প্রায় দেখা যায়। অধ্যাপক ভদ্রের মতে মুঘল আমলে জমিদার কথাটি দুইভাবে ব্যবহৃত হয়েছে। প্রথমত মিল্কিয়াত অর্থাৎ মালিকের অধিকার, যার বিশেষ রূপ হচ্ছে জমিদার, এবং দ্বিতীয়ত জমির উপর সব রকমের মিল্কিয়াত, যা জমিদার শব্দের মধ্যে ব্যক্ত হয়েছে। আনন্দ রাম মুখলিস লিখেছেন, জমিদারের আক্ষরিক অর্থ হলো এমন সব লোক যারা জমির কর্তা, কিন্তু বর্তমানে যে লোক গ্রাম বা শহরে জমির অধিকারী এবং কৃষি কার্যে নিয়োজিত তাকে জমিদার বলা হতো। খাজা ইয়াসিন লিখেছেন যে জমিদারদের বিভিন্ন অধিকার হলো মালিকানা, নানকর, শির ইত্যাদি। অধ্যাপিকা আসিয়া সিদ্দিকির মতে যারা বিভিন্ন শর্তে মালিকানা পেতেন তারাই জমিদার হিসেবে গণ্য হতেন। প্যারা করে লিখবে, মুঘল আমলে জমিদার শ্রেণীর মধ্যে স্তরভেদ ছিল। একদিকে ছিল ভূমধ্যকারী, যারা স্থানীয়ভাবে স্বাধীন ক্ষমতার অধিকারী ছিল। অপরদিকে প্রাথমিক স্তরে ছিল ক্ষুদ্র জমিদার, যারা একদিকে কৃষক এবং অন্যদিকে জমিদার। এদের মধ্যে এক শ্রেণীর অন্তর্বর্তী জমিদারের অস্তিত্ব ছিল। বহু ক্ষেত্রেই এই তিন স্তরের মধ্যে সংমিশ্রণ ও সংযোগ থাকলেও জমিদার শ্রেণীর মধ্যে এই তিন স্তরের অবস্থিতি সুস্পষ্ট। প্রথম স্তরে জমিদারদের অন্তর্ভুক্ত ছিল নানা ধরনের সামন্ত মহারাজারা। এরা রাজা, রায় ইত্যাদি উপাধিতে ভূষিত হতেন। এই সমস্ত সামন্ত রাজারা নিজেদের রাজ্যে স্বাধীনভাবে রাজত্ব করতেন। মনসব ও জায়গিরের মাধ্যমে মুঘল সম্রাটরা এদের মুঘল শাসন ব্যবস্থায় অন্তর্ভুক্ত করতেন। বেশিরভাগ সামন্ত রাজারা ছিলেন পেশকাশী। সাধারণত এই জমিদাররা সরকারকে একটি নির্দিষ্ট রাজস্ব দিত এবং এদের জমি ব্যাপকভাবে জরিপ করা হতো না। একটা নির্দিষ্ট পরিমাণ রাজস্ব বা পেশকাশ এরা রাজকোষে জমা দিতেন। ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিধি নিষেধ এদেরকে মেনে চলতে হতো। সামন্ত রাজারা অভ্যন্তরীণ ব্যাপারে
স্বাধীন ছিলেন এবং মুঘল শাসকের কাছে সামরিক ও অন্যান্য দিক থেকে আনুগত্য স্বীকার করলে নিজেদের ওয়াতন জায়গিরের উদ্বৃত্ত সম্পদ বন্টনের ব্যাপারে নিরঙ্কুশ ক্ষমতা এদের ছিল। প্যারা করে দেখো, মুঘল যুগে 3 প্রকার পেশকাশি জমিদার ছিল, যথা 1 একটি সম্পূর্ণ সরকারের জমিদার, 2 একটি সম্পূর্ণ পরগনা বা যথেষ্ট সংখ্যক গ্রাম্য সমিতির জমিদার বা ইজামি, এবং 3 কিছু সংখ্যক গ্রামের ক্ষুদ্র জমিদার। আপাত দৃষ্টিতে মনে হয় পরগনার পেশকাশি জমিদার ও সরকারের পেশকাশি জমিদার সমপর্যায়ভুক্ত ছিল, কিন্তু সরকারি জমিদারদের তুলনায় পরগনার জমিদারদের উপর রাষ্ট্রের প্রভাব ও আধিপত্য বেশি ছিল। সমস্ত পেশকাশি জমিদারই রাজা উপাধি ধারণ করতেন। দ্বিতীয় ও মধ্যবর্তী জমিদাররা হলেন প্রাথমিক জমিদার এবং রাষ্ট্রের মধ্যে যোগসূত্র বিশেষ। রাষ্ট্রের সাথে এই জমিদারদের সম্পর্ক ছিল সেবার সম্পর্ক। মধ্যযুগীয় দলিলে যাকে বলা হতো খিদমত, এই জাতীয় জমিদাররা মধ্যবর্তী শ্রেণীতে অবস্থান করত। এরা রাজস্ব সংগ্রহ ও আইন শৃঙ্খলায় রাষ্ট্রকে সাহায্য করার বিনিময়ে নানা রকম সুবিধা পেত এবং উদ্বৃত্ত সম্পদের একটা অংশ ভোগ করত। চৌধুরী, মুখিয়া, মুকদ্দম, কানুনগো, দেশমুখ, দেশাই, দেশপাণ্ডে, তালুকদার ইত্যাদি নানা নামে এই শ্রেণীকে অভিহিত করা হতো। এই জমিদার বংশানুক্রমিকভাবে অধিকার ভোগ করত, কিন্তু রাষ্ট্র ইচ্ছা করলে তাদের অধিকারে হস্তক্ষেপ করতে পারত। অধ্যাপক নুরুল হাসান মালগুজারি নামে এক শ্রেণীর জমিদারের উল্লেখ করেছেন। মধ্যবর্তী স্তরে জমিদারদের নিচে থাকত মালগুজারি জমিদাররা। জমির উপর এদের একটি স্বতন্ত্র অধিকার থাকত। এদের মাধ্যমে কৃষকদের উপর রাজস্ব ধার্য করা হতো এবং প্রাপ্ত রাজস্বের একটা অংশ লাভ করত। এর সঙ্গে সেবার সম্পর্ক ছিল না, বরং সত্ত্বের সম্পর্ক ছিল। কোনো নির্দিষ্ট অভিযোগ ছাড়া মুঘল যুগের সরকার কোনো জমিদারকে জমিদারি থেকে বঞ্চিত করতে পারত না। অযোধ্যা থেকে প্রাপ্ত দলিল অনুযায়ী জমিদারদের 2টি দাবি ছিল: রসুনম ই জমিদারি ও হুকুক ই জমিদারি। রসুনম মহল রাজস্ব আদায় সংক্রান্ত কাজ এবং হুকুক হলো মালিক হিসেবে তার আর্থিক অধিকার। জমিদাররা যদি বিদ্রোহী বা অত্যাচারী না হতেন তাহলে তাদের স্বায়ত্তশাসনের অধিকার দেওয়া হতো। তো এই ছিল মুঘল যুগের জমিদারদের শ্রেণীবিভাগ বা জমির যে সত্ত্ব বা জমিদারি সত্ত্বের উপরে যে 10 নম্বরের প্রশ্ন উত্তর তোমাদের সামনে আলোচনা করলাম। তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের বেশিরভাগ প্রশ্ন উত্তর আমার চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে, আর যে 2-1টি প্রশ্নের উত্তর এখনও বাকি আছে তার অ্যান্সার খুব দ্রুত তোমাদের সামনে এনে হাজির করব। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক